আজকে আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশন সম্পর্কে আলোচনা করব। প্রথমেই জানতে হবে অ্যালুমিনিয়ামকে কোন পদ্ধতিতে নিষ্কাশিত করা হয়। মনে রাখবে, অ্যালুমিনিয়াম ইলেকট্রোকেমিক্যাল সিরিজে উপরের দিকের ধাতু, সেই জন্য এদের অক্সাইড Al2O3 এটা অত্যন্ত স্থায়ী। এখান থেকে মেটালটাকে নিষ্কাশন করা খুব একটা সহজ কাজ নয়। কমন রিডিউসিং এজেন্ট যেমন হাইড্রোজেন, কার্বন দ্বারা এই অক্সাইড থেকে বিজারিত করে মেটালটাকে পাওয়া যায় না। তাই অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করা হয় ইলেকট্রোলিসিস প্রক্রিয়ায়, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়। কি করে করব না, এই পদার্থটাকে অ্যালুমিনাকে নিয়ে তাপ দিয়ে গলানো হয়। গলিত Al2O3 মধ্যে উপযুক্ত ইলেকট্রোড ব্যবহার করে আমরা যদি ইলেকট্রোলিসিস করি তাহলে কিন্তু মেটালটা ক্যাথোডে উৎপন্ন হয়। এইভাবে পদার্থটাকে গলিয়ে উপযুক্ত তড়িৎদ্বার যোগ করে মেটাল নিষ্কাশনের পদ্ধতিটাই হচ্ছে হাইড্রোমেটালজির অন্তর্ভুক্ত। তাহলে কি শিখলাম? অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করা যায় ইলেকট্রোলিসিস বা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়। কার্বন বিজারণ পদ্ধতিতেও করা যায় না, থার্মিক পদ্ধতিতেও করা যায় না, শত বিজারণ পদ্ধতিতেও করা যায় না, একে ইলেকট্রোলিসিস প্রক্রিয়াতেই করা যায়। একটি প্রশ্ন লক্ষ্য করো, কেন কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করা হয় না? দুটি কারণ আছে মেনলি। প্রথম কারণ, অ্যালুমিনিয়াম ইলেকট্রোকেমিক্যাল সিরিজের উপরের দিকের মৌল, সেই জন্য এদের অক্সাইডগুলো খুব স্থায়ী বলে কমন বিজারক পদার্থ যেমন কার্বন দ্বারা এদের কিন্তু বিজারিত করা যায় না। দ্বিতীয় যে কারণটা হলো, তাছাড়া কার্বন দিয়ে বিজারিত করার চেষ্টা করলে তাহলে কি হবে না, অ্যালুমিনিয়াম নিষ্কাশিত না হয়ে কি হয়, অ্যালুমিনিয়ামটা কার্বনের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম কার্বাইডে পরিণত হয়। সেই জন্য অ্যালুমিনিয়ামকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না। এবার আমরা অ্যালুমিনিয়ামকে কিভাবে ইলেকট্রোলিসিস প্রক্রিয়ায় নিষ্কাশন করা যায় সেই বিষয়টি দেখব। প্রকৃতিতে অ্যালুমিনিয়ামকে বিভিন্ন ফরম্যাটে পাওয়া যায়। অ্যালুমিনিয়ামের খনিজগুলি হল ডায়াস্পোর, যার সংকেত Al2O3H2, বক্সাইট, সংকেত হল Al2O3 গিবসাইট Al2O3 ক্রায়োলাইট Al(F3) এতগুলো অবস্থায় অ্যালুমিনিয়ামকে পাওয়া যায়। এর মধ্যে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন অনেক সহজ সরল বলে বক্সাইটকে আমরা আকরিক বলা হয়। তা প্রকৃতিতে আমরা বক্সাইটই হচ্ছে প্রধান আকরিক। এই বক্সাইট থেকেই অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। কিন্তু প্রকৃতিতে বা খনি থেকে যে বক্সাইট পাওয়া যায় সেই বক্সাইটটা সব সময় পিওর নয়, তার মধ্যে নানা রকম ইমপিউরিটি থাকে। সেই জন্য বক্সাইটকে নিয়ে সরাসরি ধাতু নিষ্কাশন করা হয় না, বক্সাইটটাকে আগে বিশুদ্ধ করার দিকে নজর দিতে হয়। লক্ষ্য করা গেছে বক্সাইটের মধ্যে প্রধানত আয়রনের অক্সাইড এবং বালি বা সিলিকা এই রকম অশুদ্ধি থাকে। এই দুটো অশুদ্ধির প্রকৃতি অনুসারে বক্সাইটকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে। যে বক্সাইটে আয়রনের পরিমাণ বেশি এবং বালির পরিমাণ কম, সেই বক্সাইটটি লাল রঙের হয়, কারণ ফেরিক অক্সাইডের কালারটা অনেকটাই লাল। এই ধরনের বক্সাইটকে আমরা লাল বক্সাইট বলি। লাল বক্সাইট থেকে বিশুদ্ধ বক্সাইট বায়ার পদ্ধতিতে বিশুদ্ধীকরণ করা হয়। আবার যে বক্সাইটে বালি বেশি থাকে, আয়রনের পরিমাণটা কম থাকে, সেই বক্সাইটের কালারটা সাদা হয় বলে এটাকে আমরা সাদা বক্সাইট বলা হয়।
সাদা বক্সাইটকে থেকে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম তৈরি করা হয়, কিন্তু সারপেক পদ্ধতিতে করা হয়। আমরা সারপেক পদ্ধতিতে কিভাবে ইমপিওর বক্সাইট থেকে বিশুদ্ধ বক্সাইট পাওয়া যায় সেটা দেখব। এই হচ্ছে সারপেক পদ্ধতি। এই পদ্ধতিতে কি বললাম, SiO2 বেশি পরিমাণে থাকে, আয়রনের অশুদ্ধিগুলি কম পরিমাণে থাকে। এটা হচ্ছে সাদা বক্সাইট। সাদা বক্সাইটকে নিয়ে ওর সঙ্গে কোক মেশানো হয় এবং সেই মিশ্রণে নাইট্রোজেন গ্যাস তীব্রভাবে পাঠানো হয়। মিশ্রণটিকে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করলে কি হবে, নাইট্রোজেন অ্যালুমিনিয়ামের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম নাইট্রাইডে পরিণত হয় এবং অক্সাইডটা কার্বন মনোক্সাইড গ্যাস হয়ে গ্যাসে পরিণত হয়, মিশ্রণ থেকে নির্গত হয়ে যায়। আর সিলিকাটা মানে যে অশুদ্ধিটা থাকে, সেই অশুদ্ধিটা কোকের সঙ্গে বিক্রিয়া করে সিলিকন এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন করে। উচ্চ উষ্ণতায় সিলিকন বাষ্পীভূত হয়ে উড়ে চলে যায়। তারপরে যে পদার্থটা পাওয়া গেল অ্যালুমিনিয়াম নাইট্রাইড, এটাকে কস্টিক সোডা যোগ করা হয়। কস্টিক সোডা যোগ করলে অ্যালুমিনিয়াম নাইট্রাইড ওর মধ্যে আর্দ্র বিশ্লেষিত হয়ে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডে পদক্ষেপ উৎপন্ন করে এবং অ্যামোনিয়া গ্যাস রূপে উড়ে চলে যায়। যেহেতু একটা পদক্ষেপ উৎপন্ন হচ্ছে, মিশ্রণটিকে ফিল্টার করা হয়। ফিল্টার করে পদক্ষেপটিকে মানে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডটিকে আলাদা করা হয়। সেটিকে নিয়ে তাপ দিলে ওখান থেকে অ্যালুমিনা পাওয়া যায়। এই হচ্ছে বিশুদ্ধ অ্যালুমিনা। ঠিক আছে, এই অ্যালুমিনাকে নিয়ে আমরা কিন্তু ধাতু নিষ্কাশনের কাজে ব্যবহার করি। এই হচ্ছে সারপেক পদ্ধতিতে। এবার লক্ষ্য করো, এই যে বিশুদ্ধ অ্যালুমিনা পেলাম, এটাকে নিয়ে সরাসরি ইলেকট্রোলিসিস প্রক্রিয়ায় করতে গেলে কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়। অসুবিধাটা হলো এইরকম, দেখো, বক্সাইট থেকে, আচ্ছা আরেকটি প্রশ্ন বলছি, দেখো, বক্সাইট থেকে সরাসরি ধাতব অ্যালুমিনিয়াম প্রস্তুত না করে প্রথমে বিশুদ্ধ অ্যালুমিনা প্রস্তুত করা হয় কেন? এই যে বিশুদ্ধ অ্যালুমিনা সারপেক পদ্ধতিতে করলাম, কেন এই পদ্ধতিটি অ্যাপ্লাই করা হলো? এর কারণ হলো, দেখো, বক্সাইটে আয়রন অক্সাইড এবং বালি অশুদ্ধি থাকে। আয়রন অক্সাইডকে এলিমিনেট করা যায় বায়ার পদ্ধতিতে, বালিটাকে এলিমিনেট করা যায় সারপেক পদ্ধতিতে। এলিমিনেট করার পর আগে বিশুদ্ধ বক্সাইট পাওয়া যায়, মানে তৈরি করা হয়। তারপর সেখান থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। যদি বিশুদ্ধ না করে সরাসরি বক্সাইটটাকে আমরা নিষ্কাশন করতে যাই, তাহলে অ্যালুমিনিয়াম উৎপন্ন হবে বটে, কিন্তু তার সঙ্গে কিছু ইমপিউরিটি থেকে যাবে। ওই অ্যালুমিনিয়ামের সঙ্গে কিছু ইমপিউরিটি মিশে থাকলে অ্যালুমিনিয়ামটা ভঙ্গুর হয়ে যাবে, ওর স্টেবিলিটি নষ্ট হবে, লংজিভিটি নষ্ট হবে, সেই অ্যালুমিনিয়ামটা আর সেরকম কোনো কাজে দেবে না। তাই বিশুদ্ধ বক্সাইট তৈরি করে তারপর সেখান থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের চেষ্টা করা হয়। বিশুদ্ধ বক্সাইট থেকে তড়িৎ বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা খুবই কষ্টসাধ্য কেন? এর কারণ হলো, যে বিশুদ্ধ বক্সাইট পাওয়া গেল Al2O3, এটাকে তাপ দিয়ে আগে গলাতে হয়, গলিত Al2O3 তৈরি করতে হয়। যেহেতু এটা খুব স্থায়ী, তাই একে তাপ দিয়ে গলাতে গেলে প্রায় 2050 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা লাগে। এত উষ্ণতা সৃষ্টি করতে গেলে খুব খরচ হয়ে যায়, তড়িৎ শক্তির খরচ হয়, সেই জন্য 1 নম্বর অসুবিধা। 2 নম্বর, তড়িৎ শক্তির কথা বাদও দিলেও এত হাই টেম্পারেচারে যখন কোনো তড়িৎ বিশ্লেষণ ঘটবে, তখন অ্যালুমিনিয়াম উৎপন্ন হয়ে গলে যায়। গলিত অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষ্যের উপরে ভেসে ওঠে এবং তড়িৎ বিশ্লেষ্যের উপর ভেসে উঠলে কি হয় না, ওই অ্যালুমিনিয়ামটাকে সংগ্রহ করা বা এই মিশ্রণ থেকে আলাদা করা বা সংগ্রহ করা
অনেক সময় ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, সেই জন্য একটা অসুবিধে। 3 নম্বর, উচ্চ উষ্ণতায় তড়িৎ বিশ্লেষণ করলে উৎপন্ন অ্যালুমিনিয়ামের বেশিরভাগ অংশ বাষ্পীভূত হয়ে নষ্ট হয়ে যায়। তাই বিশুদ্ধ বক্সাইটকে গলাতে অনেক বেশি টেম্পারেচার লাগে বলে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা খুবই অসুবিধে বলেই এটাই নিষ্কাশন করা যাচ্ছিল না। কিন্তু এই অসুবিধের দূরীকরণ করলেন বিজ্ঞানী হল আর হেরো বলে দুজন সায়েন্টিস্ট। তারা খুব সহজ উপায়ে বক্সাইট থেকে মানে Al2O3 থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করলেন। হল হেরো কী করলেন? হল হেরো অ্যালুমিনাস সঙ্গে ক্রায়োলাইট এবং ফ্লুরোস্পার 20:60:20 মানে 1:3:1 অনুপাতে একটা মিশ্রণ তৈরি করলেন। এই মিশ্রণটাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে ব্যবহার করলেন। করার ফলে কি হলো, যে অ্যালুমিনা 2050 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গলিত হচ্ছিল, এই মিশ্রণটি 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গলে যায়। তাহলে যে অসুবিধেগুলো হচ্ছিল ওগুলো সব দূর হয়ে যায়। এখন আমরা দেখব কেন ক্রায়োলাইট ও ফ্লুরোস্পার যোগ করা হয়। না কি বললাম, ক্রায়োলাইট আর ফ্লুরোস্পার যোগ করলে ওর মিশ্রণটাকে গলাতে বা গলিত করতে মাত্র 900 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে। এতে তড়িৎ শক্তির খরচ কম হয় এবং অ্যালুমিনিয়াম নিষ্কাশনের খরচ কমে যায়। দ্বিতীয় কারণ, কম টেম্পারেচারে তড়িৎ বিশ্লেষিত হয় বলে অ্যালুমিনিয়াম গলে গিয়ে আর তড়িৎ বিশ্লেষের উপর ভেসে ওঠে না, বরং অ্যালুমিনিয়ামটা ভারী বলে নিচের দিকে থাকে, ফলে এটাকে সংগ্রহ করা অনেকটা সুবিধের কারণ হয়ে দাঁড়ায়। 3 নম্বর কারণ, কম উষ্ণতায় বিক্রিয়া হয় বলে অ্যালুমিনিয়াম আর বাষ্পীভূত হয়ে সরে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না, সেই জন্য ক্রায়োলাইট আর ফ্লুরোস্পার যোগ করা হয়। এবার আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশনের বিষয়গুলো দেখব। কতকগুলো বিষয় লক্ষ্য করো। তড়িৎ বিশ্লেষ্য রূপে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে কি কি পদার্থ ব্যবহার করা হয়? কি বললাম? Al2O3, ক্রায়োলাইট আর কি ফ্লুরোস্পার CF2। এর কত 1:3:1 এই রেশিওটা তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হয়। উষ্ণতা, মিশ্রণটাকে গলাতে 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা লাগে। গলালে তো হবে না, তড়িৎদ্বার দিতে হবে। তড়িৎদ্বার গ্রাফাইট দ্বন্দ্ব অ্যানোড রূপে কাজ করে। উপর থেকে ঝলানো হয় গ্রাফাইট দ্বন্দ্ব এমন অ্যানোড রূপে কাজ করে। আর গ্যাস কার্বনের আস্তরণ দেয়া পাত্র ক্যাথোড রূপে কাজ করে। আর বিশেষ ব্যবস্থা কি না, তড়িৎ বিশ্লেষ্যের উপরে যখন রিয়াকশন শুরু করার আগে তড়িৎ বিশ্লেষ্যের উপরে কোক চূর্ণ ছড়িয়ে দেওয়া হয়। তা অ্যালুমিনিয়াম নিষ্কাশনের এই হচ্ছে মোটামুটি চিত্র। এই হচ্ছে পাত্র, পাত্রের নিচে গ্যাস কার্বনের আস্তরণ দেয়া হয়েছে, এইটা ক্যাথোড রূপে কাজ করে, এই যে গ্যাস কার্বনের। আর উপর থেকে গ্রাফাইট দ্বন্দ্ব ঝুলিয়ে দেয়া হয়েছে, এগুলো অ্যানোড রূপে কাজ করে। নিচে একটা সরু চেম্বার আছে, অ্যালুমিনিয়ামটা নিচে নিষ্কাশিত হবে এবং এই চেম্বার দিয়ে পাশে স্টোরেজ হয়ে যাবে। আর আয়রন নির্মিত পাত্র নেওয়া হয়। দুটো প্রান্তের মধ্যে দিয়ে উচ্চ বিভব সৃষ্টি করলে এদের মধ্যে তড়িৎ বিশ্লেষণ শুরু হয়। তড়িৎ বিশ্লেষণ শুরু হলে অ্যালুমিনিয়াম ক্যাথোডে উৎপন্ন হয়, এটাই হলো ক্যাথোড, এবং পাত্রের নিচে স্টোরেজ হয়। বিক্রিয়াটি লক্ষ্য করো, কীরকম করে বিক্রিয়াটা হয় দেখে নাও। প্রথমে ক্রায়োলাইটটা ভেঙে যায়, Al(F3) 3Na ভেঙে গিয়ে কী হলে Al(F3) + 3Na। এগুলো এবার আয়নে ভেঙে যায়, Al(F3) Al3+ + 3M-, 3Na ভেঙে গিয়ে কী হবে 3Na+ + M-। ফ্লুরোস্পার ভেঙে গিয়ে Ca2+ + 2M- হয়। এই হচ্ছে ব্যাপার। অ্যালুমিনা প্রথমে কিছু হয় না।
তাহলে মিশ্রণে কি হলো, তিনটে ক্যাটায়ন পাওয়া গেল, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম। আর অ্যানায়ন একটাই পাওয়া গেল, সেটা হচ্ছে M-। ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে যায়। ক্যাথোডের দিকে গেলে তিনটে ক্যাটায়নটা উৎপন্ন হবে না। কোনটা উৎপন্ন হবে, দ্যাট ডিপেন্ডস আপন তড়িৎ রাসায়নিক শ্রেণীর উপর। তড়িৎ রাসায়নিক শ্রেণী কি বলে না, ক্যাটায়নগুলির মধ্যে যেটা নিচে, যে আয়নটা নিচে আছে সেটাই আগে মুক্ত হয়। সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়ামের মধ্যে অ্যালুমিনিয়ামটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজের নিচে আছে বলে এটাই ক্যাথোডে মুক্ত হয়। তাহলে ক্যাথোডের বিক্রিয়া Al3+ প্লাস তিনটে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম হয়ে গেল। গ্যাস কার্বনের আস্তরণ দেওয়া পাত্রের নিচে অ্যালুমিনিয়াম জমা হয়। আর অ্যানোডে একটাই অ্যানায়ন আছে, ফ্লুরিন। ফ্লুরিন ইলেকট্রন ত্যাগ করে জায়মান ফ্লুরিনে পরিণত হয়। জায়মান ফ্লুরিন ভীষণ অ্যাক্টিভ। এই ফ্লুরিনটা তারপরে কি করে, অ্যালুমিনাকে অ্যাটাক করে আবার AlF3-তে পরিণত হয়, তিনটে জায়মান অক্সিজেনে পরিণত হয়। AlF3 আবার এই পজিশনে, এই কন্ডিশনে এইভাবে ভেঙে যায়, ভেঙে আবার এইরকম করে বিক্রিয়া অংশগ্রহণ করে। আর অক্সিজেনটা কি হবে না, তড়িৎ বিশ্লেষের উপরেই যে বলেছিলাম কোক চূর্ণ ছড়ানো হয়, ওই কোকের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কার্বন মনোক্সাইডে পরিণত হয়। এই হচ্ছে মোটামুটি রাসায়নিক বিক্রিয়া। বিক্রিয়াটি ভালো করে বোঝার চেষ্টা করবে। কোক চূর্ণ কি করে, তাহলে যে অক্সিজেন উৎপন্ন হয় ওই অক্সিজেনটাকে ডিস্ট্রয় করে দেয়। এইভাবে যে অ্যালুমিনিয়াম পাওয়া যায়, সেই অ্যালুমিনিয়ামটা 99.95% বিশুদ্ধ। এর মধ্যে যে সামান্য ইম্পিউরিটি থাকে সেটা হলো আয়রন, সিলিকা, কিছুটা কপারের ইম্পিউরিটি থাকে। এই সামান্য ইম্পিউরিটিটাকে বিশুদ্ধ করা হয়, হুপের পদ্ধতিতে বিশুদ্ধিকরণ করা হয়। কারণ 100% বিশুদ্ধ হলে সেই অ্যালুমিনিয়ামটা ব্যবহার করা অনেক বেশি ভালো, তার লংজিভিটিও বেড়ে যায়। আরেকটি প্রশ্ন দেখো, অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় তড়িৎ বিশ্লেষের উপর কোক চূর্ণ ছড়ানো হয় কেন? আমি আগেই বলেছি, বিশেষ ব্যবস্থা হিসাবে তড়িৎ বিশ্লেষের উপর কোক চূর্ণ ছড়ানো হয়। কেন ছড়ানো হয় না, যদি কোক চূর্ণ ছড়ানো না হতো, যে জায়মান অক্সিজেনটা উৎপন্ন হয়েছিল ওই অক্সিজেনটা কি হতো না, কোককে না পেয়ে যে অ্যানোড বা ক্যাথোড আছে, অ্যানোডে যে গ্রাফাইট দ্বন্দ্ব আর ক্যাথোডে যে গ্যাস কার্বনের আস্তরণ দেয়া আছে, সেই কার্বনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে ফেলত। তার ফলে কি হতো, মূল্যবান তড়িৎদ্বারটি নষ্ট হতো, গ্যাস কার্বনের আস্তরণ দেয়া পাত্রটি নষ্ট হয়ে যেত। আর গ্যাস কার্বনের আস্তরণ দেয়া পাত্রের খুব দাম, তাহলে অনেক বেশি আমাদের খরচ হয়ে যেত। তাই তড়িৎদ্বারগুলোকে রক্ষা করার জন্য, গ্যাস কার্বনের আস্তরণ দেয়া পাত্রটাকে বা রক্ষা করার জন্য আমরা কোক চূর্ণ ছড়িয়ে দিই। কোক থাকলে কি হবে, ওই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেনকে ডিস্ট্রয় করে দেবে। এই হচ্ছে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতি। তোমরা বিষয়টি ভালো করে পড়বে, তাহলেই বুঝতে পারবে। আজকে এখানেই শেষ করলাম।